বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো সেপ্টেম্বর মাসে জবা গাছের পরিচর্যা। সেপ্টেম্বর মাসে জবা গাছে কোন আদর্শ জৈব খাবার প্রয়োগ করতে হবে, বর্ষাকালে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা, তাছাড়া এই সময় জবা গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাওয়ার সমস্যা। তো এই সমস্ত সমস্যার সমাধান আমরা কিভাবে করব? সম্পূর্ণ ঘরোয়া উপায়ে কোন কীটনাশক বা ছত্রাকনাশক আমরা গাছে প্রয়োগ করতে পারি? এই কীটনাশক বা ছত্রাকনাশক মাত্র 3টি ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করব, সেটা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কত সহজ পদ্ধতিতে কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করা যায়। এই কীটনাশক বা ছত্রাকনাশক গাছে প্রয়োগ করলে গাছের পাতায় বা কুঁড়িতে কোনো ধরনের পোকামাকড় থাকবে না। সমস্ত কিছু দেখার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জবা গাছ হলো একটি গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন ফুলের গাছ। দেশি জবা গাছ ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেয়। পুনে ও ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোও কিন্তু দেশি জবা গাছের মতো ফুল ফোটে, কিন্তু বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিতে পুনে ও ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোতে শুরু হয় নানা ধরনের সমস্যা। পোকামাকড়ের সমস্যা তো আছেই, তার সাথে সাথে অতিরিক্ত বৃষ্টিতে টবের মাটি প্রচুর ভেজা ভেজা থাকার কারণে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। গাছ ঝিমিয়ে যায়, ধীরে ধীরে গাছ নিস্তেজ হয়ে মারা যায়, কারণ এই সমস্ত প্রজাতির গাছ অতিরিক্ত জল বা অতিরিক্ত গরম পছন্দ করে না। তাই আজকের ভিডিওতে প্রথমেই বলবো কয়েকটা টিপসের কথা, যে টিপসগুলো ফলো করলে পুনে ও ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোতে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা কুঁড়ি ঝরে পড়ার সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবো। তো বন্ধুরা, টিপস নাম্বার 1, আমরা এই সময় আমাদের বাগানের জবা গাছগুলোতে অতিরিক্ত বৃষ্টির মধ্যে রাখবো না। যদি সম্ভব হয় অতিরিক্ত বৃষ্টিতে বা নিম্নচাপের সময় আমরা যদি আমাদের বাগানের গাছগুলোকে একটু শেডের মধ্যে রাখতে পারি তাহলে খুব ভালো হয়। তাছাড়া এই সময় আমাদের টবের ড্রেনেজ ব্যবস্থাটাকে সঠিক রাখতে হবে, কারণ সবার পক্ষে তো শেডের মধ্যে রাখা সম্ভব হয় না। সেই কারণে আমাদেরকে টবের ড্রেনেজ ব্যবস্থাটাকে সঠিক রাখতে হবে। যদি আমরা আমাদের টবের ড্রেনেজ ব্যবস্থাটাকে সঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে পাতা হলুদ হয়ে ঝরে পড়া বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যাটা একেবারেই থাকবে না। এবার বলবো টিপস নাম্বার 2। বন্ধুরা, তোমরা সেপ্টেম্বর মাসে আরো একটা কাজ করতে পারো। তোমরা যদি দেখো যে তোমাদের টবের মাটিতে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে অথবা ড্রেনেজ হোলের মুখ শিকড়ে বন্ধ হয়ে গেছে, কিছুতেই জল পাস করছে না, তো এই রকম অবস্থায় তোমাদেরকে অবশ্যই তোমাদের বাগানের জবা গাছগুলোকে রিপোর্ট করতে হবে। যদি রিপোর্ট করতে না পারো তাহলে কিন্তু গাছে ফুল আসবে না বা জল জমে যাবে, ধীরে ধীরে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। তো অবশ্যই তোমরা তোমাদের বাগানের জবা গাছগুলোকে এই সেপ্টেম্বর মাসে রিপোর্ট করে দিতে পারো, তবে রুট কাটাই ছাটাই না করে ছোট টব থেকে বড় টবে শিফট করতে পারো। কিন্তু যদি তোমাদের বাগানের জবা গাছ 12 ইঞ্চি টবে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সামান্য পরিমাণ রুট কাটাই ছাটাই করে সেই একই টবে প্রতিস্থাপন করতে পারো, কিন্তু প্রতিস্থাপন করার পর 1 লিটার জলের মধ্যে ফাঙ্গিসাইড অথবা হলুদ মিশ্রিত করে টবের মাটিটা প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এবার বলবো টিপস নাম্বার 3। প্রত্যেক মাসে 2 বার করে টবের মাটি ভালোভাবে খুশে দিতে হবে, যেন বৃষ্টি হয়ে যাওয়ার পর টবের মাটিটা রোদ্দুর এলেই টবের মাটি যেন শুকিয়ে যায়। টবের মাটি যেন কখনোই জমাট বেঁধে না থাকে। যদি টবের মাটি অতিরিক্ত জমাট বেঁধে থাকে, জল জমে থাকে, তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাবে, ধীরে ধীরে কাণ্ড পচে যাবে এবং গাছটা মারা যাবে। তো অবশ্যই তোমরা প্রত্যেক মাসে 2 বার করে টবের মাটি ভালোভাবে খুশে দেবে। খুশে দেওয়ার ফলে তোমরা কিন্তু দেখতে পাবে যে টবের মাটি খুব সহজেই শুকিয়ে যাচ্ছে। এবং গোড়ায় যদি কোনো রকম কোনো আগাছা থাকে অবশ্যই সেই আগাছাগুলোকে তুলে ফেলবে। আগাছা জমে থাকলে কিন্তু গাছের শামুকের আক্রমণ হবে, কেন্ন, কেঁচো, পিঁপড়ের আক্রমণ হবে। তো খুব ভালোভাবে কিন্তু টবের মাটি আমি খুশে দিলাম এবং কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করে নিচ্ছি, তার কারণ এই মুহূর্তে আমি প্রয়োগ করব খাবার। সেপ্টেম্বর মাসের কি খাবার এই গাছে প্রয়োগ করতে হবে সেটাই তোমাদের আমি এবার দেখিয়ে দেব। দেখো, এখানে কয়েক ধরনের খাবার রয়েছে। এই যে খাবারগুলো দেখাচ্ছি এই খাবারগুলো কিন্তু মাসে 2 বার প্রয়োগ করতে হবে। আজ যদি তোমরা এই খাবার প্রয়োগ করো তাহলে আজ থেকে ঠিক 15 দিন পর আবার এই একই খাবার প্রয়োগ করবে। তো প্রথমেই আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ চা পাতা। এটা কিন্তু ফ্রেশ চা পাতা বন্ধুরা, ইউজ করা চা পাতা হলে 1 মুঠো পরিমাণ নিতে হবে। এরপর যে খাবারটা নিয়েছি সেটা হলো শিংকুচি। শিংকুচি নিয়েছি 1 চামচ পরিমাণ। শিংকুচি তোমরা অবশ্যই গাছের টবের মাটিতে প্রয়োগ করবে। এরপর নিয়েছি 1 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো। বন্ধুরা, ফসফরাস এবং ক্যালসিয়ামের উৎস হিসাবে তোমরা এখানে হাড়ের গুঁড়ো প্রয়োগ করতে পারো। তাছাড়া তোমরা এখানে 1 চামচ অথবা 2 চামচ পরিমাণ টবের সাইজ অনুযায়ী
ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করতে পারো। এরপর যেটা নিয়েছি এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসার গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে তোমরা পাকা কলার খোসা সামান্য 2-1 দিন একটু রোদ্দুরে দিয়ে কুচি কুচি করে কেটে ছোট ছোট করে কেটে নিয়ে তোমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারো। আমি এখানে 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো নিয়েছি। পাকা কলার খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে এসওপি অর্থাৎ সাদা পটাশ 1/2 চামচ অথবা লাল পটাশ 1/2 চামচ নিতে পারো, অথবা বায়ো পটাশ 1 চামচ। এরপর নিয়েছি 1 চামচ পরিমাণ নিমখোল। এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা এটা হলো সিউইড গ্র্যানুয়েলস। আমি এখানে বায়োভিটা এক্স সিউইড গ্র্যানুয়েলস নিয়েছি। তোমরা কিন্তু সিউইড গ্র্যানুয়েলস এর পরিবর্তে সিউইড লিকুইড প্রয়োগ করতে পারো। খাবার প্রয়োগ করার পর 1 লিটার জলে 2 ml সিউইড লিকুইড মিশিয়ে টবের মাটিতে প্রয়োগ করতে পারো। তো এই যে কটা খাবার উপাদান আমি নিয়েছি বন্ধুরা, এর সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নেব ভার্মিকম্পোস্ট বা গোবর সার। তার কারণ ভার্মিকম্পোস্ট বা গোবর সার যদি তোমরা প্রত্যেক মাসে 2 বার করে সামান্য পরিমাণ প্রয়োগ করতে পারো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাওয়া যায়। তো সম্পূর্ণ খাবারটা আমি কিন্তু খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। তো খাবার কিন্তু সব সময় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে খাবারটা আমি নিয়েছি এটা কিন্তু আমি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের জন্য দেখালাম। যদি তোমরা 6 ইঞ্চি টবে খাবার প্রয়োগ করতে চাও তাহলে এই সম্পূর্ণ খাবারটা মিশিয়ে নিয়ে এর অর্ধেক পরিমাণ 6 ইঞ্চি টবে প্রয়োগ করবে। আর যদি 12 ইঞ্চি টবে প্রয়োগ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা পাকা কলার খোসার গুঁড়োটা 5 চামচ নিয়ে নেবে, নিমখোল 2 চামচ নিয়ে নেবে, হাড় গুঁড়ো 2 চামচ, শিংকুচি 2 চামচ। চা পাতাটা যেমন নিয়েছি তেমনই থাকবে। তো এই প্রত্যেকটা উপাদান মিশিয়ে আমি দেখো টবের কিনারা বরাবর প্রয়োগ করলাম। তো এটা কিন্তু 15 থেকে 20 দিন অন্তর অন্তর টবের মাটিতে প্রয়োগ করতে হবে বন্ধুরা। এটাই হলো সেপ্টেম্বর মাসের আদর্শ জৈব খাবার। এই খাবারটা তোমরা তোমাদের টবের মাটিতে প্রত্যেকটা বাগানে যতগুলো জবা গাছ রয়েছে প্রত্যেকটা জবা গাছে এই খাবারটা এই সেপ্টেম্বর মাসে প্রয়োগ করো। তো দেখবে এই খাবারটা প্রয়োগ করার পর গাছে কিন্তু কুঁড়ি চলে আসবে। আমি কিন্তু প্রত্যেক মাসে জৈব খাবার প্রয়োগ করেই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে গাছে ফুল আসছে না। গাছে ফুল না আসার কারণ পটাশিয়ামের ঘাটতি। বন্ধুরা কলার খোসার গুঁড়ো বা কলার খোসা পচিয়ে তোমরা প্রয়োগ করলে গাছে কিন্তু ফুল আসার কথা। তাও যদি তোমাদের গাছে ফুল না আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেক মাসে একবার করে যে কোনো পিজিআর গাছে স্প্রে করতে পারো। সেক্ষেত্রে তোমরা মিরাকুলান বা বুস্টার 2 প্রয়োগ করতে পারো। তবে এই যে খাবারটা আমি দিচ্ছি এই খাবারটা প্রয়োগ করার ফলে কিন্তু গাছে কিন্তু বুস্টার 2 বা মিরাকুলান প্রয়োগ করার প্রয়োজন পড়ে না। তবুও তোমরা চাইলে কিন্তু প্রত্যেক মাসে 15 দিন অন্তর অন্তর মিরাকুলান বা বুস্টার 2 প্রয়োগ করতে পারো। খাবার প্রয়োগ করার পর আমি কিন্তু ওপর থেকে ভার্মিকম্পোস্ট প্রয়োগ করলাম। 2 থেকে 3 মুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট একটা 8 ইঞ্চি টবের জন্য যথেষ্ট। এবার আমি নিয়ে নিয়েছি এখানে সাধারণ জল। সাধারণ জলের মধ্যে মিশিয়ে দেব 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। বন্ধুরা আমরা যে খাবারটা গাছে প্রয়োগ করলাম এই খাবারটা গাছ গ্রহণ করতে পারে না। অনেক সময় গাছ খাবার গ্রহণ করতে পারে না, সেই কারণেও কিন্তু গাছে ফুল আসে না। তো এই খাবারটা প্রয়োগ করার পর আমি এখানে দেব 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড এবং এর সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো। বন্ধুরা এর সাথে দিয়ে দেবো 1 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো। 2 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 1 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো। এই দুটো উপাদান 1 লিটার জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মাটিতে প্রয়োগ করতে হবে। যতটুকু পরিমাণ জলের প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে কিন্তু প্রয়োগ করতে হবে। তো আমি এখানে 500 ml জল ঢেলে দিলাম। অতিরিক্ত প্রয়োগ করলে ড্রেনেজ হোল দিয়ে কিন্তু জলটা বেরিয়ে যাবে, সেই কারণে আমি অল্প পরিমাণ প্রয়োগ করলাম। যদি তোমাদের টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ 1 লিটার জলই প্রয়োগ করবে। তবে বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে, যখন তোমরা এই খাবারটা প্রয়োগ করবে টবের মাটি যেন শুকনো হয়ে থাকে। টবের মাটি ভেজা অবস্থায় গাছে কিন্তু খাবার প্রয়োগ করা যাবে না এবং খাবার প্রয়োগ করার পর গাছটাকে কিন্তু সেমিসেডের মধ্যে রাখতে হবে। যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা যে খাবারটা প্রয়োগ করলাম তাহলে এই খাবারটা কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে ড্রেনেজ হোলের মাধ্যমে। সেই কারণে গাছটাকে অন্তত 1 দিনের জন্য একটু সেমিসেডের মধ্যে রাখতে হবে, তারপর ওকে ওর জায়গায় রাখতে হবে। বন্ধুরা এবার বলবো ভিডিওর দ্বিতীয় ভাগে আমি বলেছিলাম তোমাদেরকে কীটনাশক তৈরি করে দেখাবো। বন্ধুরা এই সময় জবা গাছে বা যে কোনো গাছে মিলিবাগ, জাপ পোকা বা পাতা কোঁকড়ানোর সমস্যা অথবা পাতা খাওয়া লেদা পোকার সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায়। বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব হয়। তো আজ আমি যে কীটনাশক বা ছত্রাকনাশকটা তৈরি করে দেখাবো এটা যদি তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে পারো, জমির গাছে বা টবের গাছে, তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এই সময় প্রচুর পরিমাণে পাতা হলুদ হয়ে যাওয়া বা কুঁড়ি ঝরে পড়ার সমস্যা খুব বেশি দেখা যায়। একটা কুঁড়ি হঠাৎ করেই দেখা যায় যে পরের দিন ফোটার কথা সেটা আগের দিন হলুদ হয়ে ঝরে পড়ে গেল। তো গাছে যদি কীটনাশক বা ছত্রাকনাশক তোমরা ঘরোয়া উপায়ে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো দেখা যায়। অনেক সময় রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করার ফলে গাছের পাতা পুড়ে যায়। তো এখানে আমি যে দুটো উপাদান নিয়েছি বন্ধুরা দেখো, প্রথমেই নিয়েছি আমি 5 কোয়া রসুন এবং নিয়েছি আমি 10টা লবঙ্গ।
তো এই দুটো উপাদান, এর সঙ্গে আরো একটা উপাদান আমি মেশাবো, সেটা শেষে মেশাবো। তো প্রথমেই আমি কি করছি দেখো, রসুন নিয়েছি 5 কোয়া এবং লবঙ্গ নিয়েছি 10টা। এই দুটো উপাদানকেই কিন্তু আমি খুব ভালোভাবে একটু পেস্ট করে নেব, হালকা করে পেস্ট করে নেব। একটু হালকা করে থেতো করে নিলে তবেই কিন্তু এটা এর যে নির্যাসটা সেটা জলের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। তো দেখো আমি একটা হামলদিস্তা নিয়েছি এবং খুব ভালোভাবে একটু হালকা করে থেতো করে নিচ্ছি। তো তোমরা কিন্তু যে কোনো কিছুর সাহায্যে এই দুটোকে একটু হালকা করে থেতো করে নেবে, তো তবেই কিন্তু এটা আমরা কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করতে পারবো। এবার আমি এই যে দুটো উপাদান ভালোভাবে থেতো করে নিয়েছি, অন্য একটা সসপ্যান নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো আমি 500 ml সাধারণ জল। 500 ml সাধারণ জলের মধ্যে যে রসুন এবং লবঙ্গটাকে আমি একটুখানি থেতো করে নিয়েছি সেটাকেই আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে 1 চামচের একটু বেশি হয়েছে। তো খুব ভালোভাবে এটাকে আমি অন্তত 5 থেকে 6 মিনিটের জন্য গ্যাস ওভেনের মধ্যে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবং ফুটিয়ে নেওয়ার পর এই যে দেখো আমার ফোটানো হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নেওয়ার পর একটা কাঁচের জারের মধ্যে অথবা কোনো প্লাস্টিকের কন্টেনারের মধ্যে তোমরা কিন্তু এটাকে ঢেলে রেখে দেবে। এটা তোমরা যদি এমনি রেখে দাও নর্মাল জায়গায় তাহলে কিন্তু তোমরা এটা 1 মাস রাখতে পারবে। যদি ফ্রিজের মধ্যে রাখো তাহলে তোমরা কিন্তু এটাকে 2 মাস স্টোর করে রাখতে পারবে। তো অনেক সময় দেখা যায় যে তোমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করার পর স্প্রেয়ার বটলের মধ্যে থেকে যায়। তো তোমরা যদি এইভাবে কীটনাশক তৈরি করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখো তাহলে কিন্তু 2 মাস তোমরা এটাকে রাখতে পারবে এবং গাছে প্রয়োগ করতে পারবে। আর যদি নর্মাল জায়গায় রাখো সেক্ষেত্রে তোমরা 1 মাস এটাকে ইউজ করতে পারবে। তো বন্ধুরা এই যে রসুন এবং লবঙ্গ এই দুটো কেন আমরা প্রয়োগ করছি, রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, আর সালফারের যে তীব্র ঝাঁঝালো গন্ধ সেটা কিন্তু কোনো পোকামাকড় সহ্য করতে পারে না। আর লবঙ্গর মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ঝাঁঝালো গন্ধ, আর এই দুটো একত্রে মিশে কিন্তু একটা দুর্দান্ত কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি হয়েছে। তো এর মধ্যে আমি আরো একটা উপাদান মেশাবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই, এখানে আমি নিয়েছি 900 ml জল। 900 ml জলের মধ্যে দিয়ে দেবো আমি 100 ml যে কীটনাশক বা ছত্রাকনাশকটা তৈরি করলাম, এটা এখানে আমি 100 ml ঢেলে দেবো। তো যদি তোমরা 500 ml জল নাও সেক্ষেত্রে তোমরা এখানে 50 ml কীটনাশক নেবে, আর যদি তোমরা 1 লিটার জল নাও সাধারণ জল সেক্ষেত্রে তোমরা 100 ml লিকুইডটা মেশাবে। তো এই দেখো আমি মিশিয়ে নিলাম। এবার মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আরো একটা উপাদান। তোমরা এখানে কিন্তু স্টিকার ইউজ করতে পারো যদি তোমাদের কাছে স্টিকার থাকে, কারণ মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর আমরা এই উপাদানটা গাছে স্প্রে করার পর যদি বৃষ্টি হয়ে ধুয়ে যায় তাহলে কিন্তু ভালো কাজ হবে না। তাছাড়া মিলিবাগের উপরে আমরা কিন্তু শুধু এই কীটনাশক প্রয়োগ করলে মিলিবাগ যাবে না, সেই কারণে আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ। তোমরা এখানে 1 চামচ পরিমাণ শ্যাম্পু নিতে পারো। তো দেখো এই 3টে উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এটা একটা স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে নেব। স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে নিয়ে এটাকে গাছে খুব স্পিডের সাহায্যে কিন্তু স্প্রে করতে হবে। বাগানের প্রত্যেকটা গাছে তোমরা কিন্তু এই কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে পারো, দুর্দান্ত রেজাল্ট তোমরা দেখতে পাবে। তবে এটা কিন্তু যেহেতু ঘরোয়া উপাদান সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা 2 দিন অন্তর অন্তর স্প্রে করবে। যদি আজ স্প্রে করো তাহলে আবার 2 দিন পর এটাকে স্প্রে করবে, সকালবেলা অথবা বিকালবেলা যখন রোদ্দুর থাকবে না। অনেক সময় বন্ধুরা আমরা কীটনাশক স্প্রে করার পর গাছের পাতা পুড়ে যায়। তো এইরকম যদি ঘরোয়া কীটনাশক গাছে স্প্রে করতে পারো সকালে অথবা বিকালের দিকে, দেখবে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। তো বাগানের প্রত্যেকটা গাছে, শুধুমাত্র যে গাছের মধ্যে পোকামাকড় হয়েছে সেই গাছে স্প্রে করতে হবে তা নয়, বাগানের যে কোনো গাছে তোমরা এই কীটনাশকটা স্প্রে করতে পারবে, খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। তো বন্ধুরা যে খাবারটা প্রয়োগ করার কথা বললাম ওটা তোমরা 15 থেকে 20 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে এবং যে টিপসগুলো ফলো করতে বললাম ওই টিপসগুলো ফলো করো এবং গাছে এই কীটনাশক তৈরি করে প্রয়োগ করো। আগের ভিডিওতেও একটা কীটনাশক তৈরি করা তোমাদের দেখিয়েছিলাম, তো দুটোর মধ্যে যে কোনো একটা প্রয়োগ করতে পারো, খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবে। মিলিবাগ, জাপ পোকা বা পাতা খাওয়া লেদা পোকা বা পাতা কুঁকড়ানোর সমস্যা কিন্তু এই কীটনাশকগুলো স্প্রে করার ফলে আর একদম থাকে না। তো বন্ধুরা এই ছিল আমার সেপ্টেম্বর মাসে জবা গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি এই ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।